the Man was written by George Bernard Shaw, and you should know that Bernard Shaw is called the father of modern drama. আধুনিক ড্রামার যে প্যাটার্ন এগুলো বার্নার্ড শর হাত দিয়ে শুরু হয়েছে। তার এটা বিখ্যাত নাটক আর্মস দ্য ম্যান, এছাড়াও তার নাটক রয়েছে ম্যান অ্যান্ড সুপারম্যান। তো আমরা সেগুলো আমাদের সিলেবাসে আছে মাস্টার্সে। তো প্রাথমিক কিছু কথা আমরা বলবো, সেটা হলো যে নাটকের সাথে উপন্যাসের পার্থক্য কি। Can anyone tell me any point? Where's the difference between drama and novel? বেসিক দু একটা পয়েন্ট হচ্ছে, ড্রামাতে ডায়ালগ থাকে আর নভেলে কোনো ডায়ালগ থাকে না, ন্যারেটিভ। নভেলগুলো হয় ন্যারেটিভ, বর্ণনা করে যাচ্ছে, সকালে কি খেলো, বিকালে কি করবে, কি দেখেছে, কি করেছে, কাকে পছন্দ হয়েছে, এই যে ব্যাপারগুলো ন্যারেটিভ বর্ণনা করে চালিয়ে নিবে এবং সেটা চলতে থাকবে। এবং নাটকে কিন্তু ওরকম না, এখানে ডায়ালগ, এক একজন এক একটা ডায়ালগে কথা বলছে, এটা একটা পার্থক্য। আর আরেকটা পার্থক্য হচ্ছে নাটক লেখাই হয় মঞ্চস্থ করার জন্য। নাটক লেখার উদ্দেশ্য কিন্তু এভাবে পড়া না, নাটক লেখার উদ্দেশ্য এটা দিয়ে সিনেমা বানানো না। নাটক যিনি লেখেন তার প্রধান উদ্দেশ্য হচ্ছে নাটকটা মঞ্চায়িত হবে, বিভিন্ন থিয়েটারে দেখানো হবে, দর্শক এসে দেখবে। এই জন্য প্রত্যেকটা নাটকেই মঞ্চের একটা বর্ণনা দেওয়া থাকে, যে মঞ্চে এইরকম লাইটিং হবে, এই ফার্নিচার থাকবে, এভাবে দাঁড়াবে, এই ড্রেস আপ হবে। ড্রেস আপ সাধারণত রাইটার লিখে না, অনেক সময় একটা বর্ণনা দেয়, চুল কেমন হবে, গোফ কিরকম হবে, এগুলোর বর্ণনা দেওয়া থাকে ক্যারেক্টারের। এবং স্টেজের একটা বর্ণনা দেওয়া থাকে, কারণ আসলে যিনি নাটক লেখেন তিনি সবচেয়ে ভালো বোঝেন যে এই নাটকটা কোন অ্যাটমসফিয়ারে, কোন এনভায়রনমেন্টে প্রেজেন্ট করলে, অভিনয় করলে এটা বেশি সুন্দরভাবে দর্শক দেখবে বা এনজয় করবে। তো সেই জন্য কারো একজনের ওখান থেকে আওয়াজ হচ্ছে, হ্যাঁ খেয়াল করে দেখেন কার ওখানে আওয়াজ হয়। আওয়াজ হচ্ছে মিম, আজমিরা, মিম এবং ওবায়দুল। আপনাদের এগুলো মিউট করে ফেলেন। হ্যাঁ, ওবায়দুল এবং আজমিরাকে মিউট করে দিলাম। What I want to tell you যে নাটক লেখাই হয়, মানে ইংরেজিতে যদি বলি এ ড্রামা ইজ meant to be staged, meant to be staged মানে এটা স্টেজে অভিনীত হবে, স্টেজে মঞ্চায়িত হবে, এই উদ্দেশ্যে লেখা হয়। সেজন্য স্টেজের প্রথম কথা হচ্ছে প্রত্যেকটা নাটকে স্টেজের একটা মিনিমাম বর্ণনা থাকে, সেভাবে যারা পরে অভিনয় করবে বা নাটক পরিচালনা করবে তারা সেই আলোকে সাজায়। তবে সেটা নিজেরাও কিছু অ্যাড করতে পারে, অসুবিধা নেই, বাট ইটস এ পার্ট অফ ড্রামা। ডায়ালগ হবে, তাই না? এখন কথা হচ্ছে যে নাটকগুলো কত প্রকারের হয়ে থাকে। নাটক ট্র্যাজেডি হয়, কমেডি হয়। যেরকম আমরা যেটা পড়ছি আর্মস দ্য ম্যান, এটা হচ্ছে কমেডি। এখানে নায়ক নায়িকার মিলন হবে, শেষে বিয়ে হবে, মিলন হবে, বেঁচে থাকবে। আর ট্র্যাজিক নাটক যেগুলো, সেগুলোতে মিলন হয় না এবং বেশিরভাগ ক্ষেত্রে নায়ক অথবা নায়িকার মৃত্যু হয় অথবা দুজনেরই মৃত্যু হয়। সামবডি কলাপস, ডাইড, মারা যায়। আজকে আমি এটা 20 মিনিট আগেই রেডি করেছি, আর 10 মিনিট পরে কেটে যাবে। হ্যাঁ, তখন আবার ওই লিঙ্ক দিয়ে আবার ঢুকবেন যারা নতুন আছেন। হ্যাঁ, ওবায়দুল, আজমাইন এবং তাসনিমা, 10 মিনিট পরে এটা অটো কেটে যাবে, তখন ওই লিঙ্কে ক্লিক করে আবার ঢুকবেন, আবারও এখানে ক্লাস হবে ইনশাআল্লাহ। তো আমি যে বেসিক কথাগুলো বলছি, যে নাটক মেইনলি হচ্ছে ট্র্যাজেডি নাটক হয়, আবার কমেডি নাটক হয়। আমাদের কিং এডিপাস যেটা আছে এটা হচ্ছে ট্র্যাজেডি। এখানে দেখবো শেষের দিকে গিয়ে এডিপাস নিজের চোখ সুই দিয়ে অন্ধ করে ফেলবে, দুই চোখে নিজে দুইটা সুই ঢুকাই দেবে এবং ওখান থেকে রক্ত পড়তেছে, এভাবে সে মঞ্চে আসে। তার অপরাধ কি? সে নিজের মাকে বিয়ে করেছে এবং তারই অরুষে তার মায়ের গর্ভে বাচ্চা হয়েছে, দুটা মেয়ে হয়েছে, অ্যান্টিগান আর ইলেকট্রা। সে না জেনে
দুর্ভাগ্যক্রমে নিজের মাকে বিয়ে করেছে, তার আগে আবার নিজের বাবাকে হত্যা করেছে। নিজের বাবাকেও সে হত্যা করেছে, কিন্তু জানে না এটা আমার মা, এটা বাবা, এটা তার ফেট, দুর্ভাগ্য সে। এবং ওই মায়ের গর্ভে দুটো বাচ্চা হয়। যখন গল্পের শেষে এটা জানতে পারে, বিভিন্ন কারণে জানতে পারে যে সে তার বাবাকে হত্যা করেছে, মাকে বিয়ে করে দুটো বাচ্চা হয়েছে, তখন সে মনোকষ্টে, সে বেসিক্যালি ভালো মানুষ, মনোকষ্টে তার মা ওইটা জেনে ফাঁসি দিয়েছে। তার মা রানী, হ্যাঁ, জোকাস্টা, সে রানী, সে ফাঁসিতে ঝুলে যে ঘটনা ঘটলো জানতে পেরে, তখন তার মায়ের দেওয়া থেকে দুইটা সুই নিয়ে, জামা, রানীর জামায় সুই আছে, নিয়ে নিজের চোখ দুটাকে রক্তাক্ত করে, এরপরে সে মঞ্চে আসে, বনবাসে চলে যায়। সে বলে আমি যদি সুইসাইড করি এটা কম হবে, আমার যে পাপ এতে শাস্তি কম হবে, সুতরাং আই ওয়ান্ট টু সাফার মোর, আই ডিজার্ভ গ্রেটার সাফারিংস, গ্রেটার পানিশমেন্ট। এভাবে সে সেলফ ইম্পোজড পানিশমেন্ট নিয়ে জঙ্গলে চলে যায়, এক্সাইল মানে নির্বাসনে চলে যায়। এইভাবে নাটকটা শেষ হয় এবং এটাকে আমরা বলবো এটা ট্র্যাজেডি। পৃথিবীতে বিখ্যাত যে ট্র্যাজেডিগুলো আছে, ফেমাস যে ট্র্যাজেডিগুলো আছে, তার মধ্যে এটা সেরা 2-3টার মধ্যে একটা, ইংরেজিটা সারা পৃথিবীর এন্টায়ার লিটারেচারে। তো সেটা আমাদের সিলেবাসে আছে। আর কমেডি আমরা বলছি যে মিলনাত্মক হবে, হ্যাঁ, অনেক মান অভিমান হবে, বিপদ আপদ হবে, কিন্তু শেষে, গল্পের শেষে মিলন হবে। এর আঙ্গিকে আমি বলতে চাই যে পৃথিবীতে শেক্সপিয়ার হচ্ছে নাটকের জন্য বিখ্যাত, স্পেশালি ইজ ফেমাস ফর হিজ ট্র্যাজেডিস। শেক্সপিয়ার পৃথিবীতে বিখ্যাত তার ট্র্যাজেডি রাইটিং এর জন্য, এবং বলা হয় তিনি যে 37টা নাটক লিখেছেন, এতগুলো নাটক না লিখে তিনি যদি শুধুমাত্র 4টা ট্র্যাজেডি লিখতেন তাহলেও তিনি সমান বিখ্যাত হতেন। সেই 4টা ট্র্যাজেডির নাম কি, এগুলো ভাই ধরে, হ্যাঁ, যারা নোট করতে পারেন লিখে রাখেন। শেক্সপিয়ারের বিখ্যাত 4টা ট্র্যাজেডি হচ্ছে কিং লিয়ার, বাবা মেয়ের কাহিনী, এরপরে অথেলো, সে তার ওয়াইফকে হত্যা করে নিজেও সুইসাইড করে, এরপরে ম্যাকবেথ তার দেশের রাজাকে হত্যা করে নিজে রাজা হয়, এরপরে মানুষ তাকে ঘৃণা করে, শেষ পর্যন্ত সে নিজেও মার্ডার হয়, ট্র্যাজেডি হয়। আরেকটা হচ্ছে হ্যামলেটও বিখ্যাত কেন, তার বাবাকে তার চাচা মেরে ওই রাজ্য দখল করে রাজা হয়, এবং ওই দিনই তার মাকেও সে বিয়ে করে। অর্থাৎ তার চাচা কি করলো, হ্যামলেটের বাবাকে হত্যা করলো এবং হ্যামলেটের মাকে বিয়ে করে রানী বানাইছে। তাহলে হ্যামলেট বাবাকে হারালো, মাকে হারালো, রাজ্য হারালো, এটা তার জন্য ট্র্যাজেডি, তাই না? শেষে সে চাচাকে হত্যা করবে, প্রতিশোধ নেবে, কিন্তু সে একটু ঢিলেমা, ইনডিসিশনে ভোগে, আজকে না কালকে, এখন না তখন, এভাবে করতে করতে পরিস্থিতি জটিল হয়ে যায়। তো শেষে সে হত্যা করে কিন্তু নিজেও মারা যায়। এভাবে ট্র্যাজেডিটা ঘটে। আমরা বলছি 4টা নাটক, হ্যামলেট, অথেলো, ম্যাকবেথ, কিং লিয়ার, শেক্সপিয়ারের এই বিখ্যাত 4টা ট্র্যাজেডি ওয়ার্ল্ড ফেমাস। আর ওদের অথেলো, ম্যাকবেথ, হ্যামলেট, কিং লিয়ার। হেন্টসগুলো বলবো। কিং লিয়ারে হচ্ছে রাজার 3 মেয়ে, তো সে রাজ্য ভাগ করে দেবে, বৃদ্ধ হয়ে গেছে, বলে যে মেয়ে আমাকে বেশি ভালোবাসবে তাকে আমি বেশি রাজ্য দেবো। তো প্রকাশ্য দরবারে সবাই বসে আছে, ওখানে তিনি মেয়েদের বলেন, বড় মেয়েকে বলছে, বল আমাকে কতটা ভালো। ওই মেয়ে তো দুষ্ট, বড় 2টা মেয়ে খুবই বাজে ক্যারেক্টার, দুষ্ট, আর ছোট মেয়েটা ভালো। তো বড় মেয়ে বলে, বাবা আমি জীবনের চেয়ে ভালোবাসি, আমার চোখের মনির চেয়ে বেশি ভালোবাসি, আমার হাজব্যান্ডের চেয়ে ভালো। এভাবে অনেক হাইপারবোলিক ভাবে বোঝায়, লম্বা ডায়লগ। এরপরে দ্বিতীয় মেয়ে বলে, আমার বোন যেটুকু বলছে এটা হচ্ছে আমি যতটা ভালোবাসি তার ভূমিকাটা বলছে, মানে শুরুটা বলছে, আমি এর চেয়ে অনেক বেশি ভালোবাসি, এগুলো তো বাসি, তারপরে সে আরো লিবার্টির চেয়ে বেশি ভালোবাসি, হাজব্যান্ডের চেয়ে, এগুলো বলতে থাকে, মানে খুব লম্বা হাইপারবোলিক। আর ছোট মেয়ে বলে, আমি যতটুকু ভালোবাসা উচিত বাবা হিসেবে ততটুকুই ভালোবাসি, তার বেশিও না কমও না, যতটুকু বাবা হিসেবে ভালোবাসি ততটুকুই বাসি, তার বেশিও বাসি না কমও বাসি না। আর আমার বোনরা বলেছে হাজবেন্ডের চেয়ে বেশি ভালোবাসে, তাহলে তাদের হাজবেন্ড হওয়ার দরকার কি? তার কখনো বিয়ে হয় না, বলে বাবা আমি প্রকাশ্যে বলছি আমার যেদিন হাজবেন্ড হবে আমি আমার সমস্ত ভালোবাসার যে ক্ষমতা তার অর্ধেক দিয়ে হাজবেন্ডকে ভালোবাসবো, অর্ধেক দিয়ে তোমাকে ভালোবাসবো। আমি এটা বলতে পারবো না যে আমার হাজবেন্ডের তো তোমাকে বেশি ভালোবাসে, তাহলে ওর জীবনের নাম কি রইল?
হ্যাঁ, এরকম ভাবে সে খুব প্র্যাকটিক্যাল কথা বলে। তো রাজা বলে না, এটা হবে না, তুমি আরো সুন্দরভাবে বলো। হয় না, এটাই সত্য, আমি মিথ্যা বলতে পারি না। হ্যাঁ, নাথিং। তো রাজা বলে নাথিং উইল কাম আউট অফ নাথিং, তুমি যদি এর চেয়ে বেশি না বলো তুমি কিছুই পাবো না, তোমাকে আমি ত্যায্য করে দেবো। এভাবে তাকে নির্বাসনে পাঠিয়ে দেয়। তো নির্বাসনে পাঠালে ফ্রান্সের রাজার সাথে তার বিয়ে হয়। এদিকে বড় দুই মেয়ে রাজ্য পেয়ে গেল, বাবাকে পথে নামিয়ে দিচ্ছে, খাবার দেয় না। ঝড়ের মধ্যে বাবা রাতের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, অসুস্থ হয়ে গেছে। তখন ওই মেয়ে বাহিনী নিয়ে আসে, ফ্রান্স থেকে বাহিনী এনে বাবাকে উদ্ধার করে। কিন্তু শেষ পর্যন্ত এই মেয়েকে আবার এরা জেলে ভরে ওখানে মেরে ফেলে, ফাঁসি দিয়ে মেরে ফেলে মেয়েটাকে। কিন্তু রাজা তখন বেঁচে থাকে, কিন্তু রাজা পরে পাগল হয়ে হাসপাতালে করে মারা যায়। এভাবে ট্র্যাজেডি ঘটে আর কি ওখানে। আর অথেলো তো হচ্ছে যে অথেলো বড় একজন কমান্ডার, যুদ্ধের কমান্ডার। সে ভেনিসে গেছে। সে মূলত মূর কালো মানুষ, নিগ্রো, আফ্রিকান লোক, কিন্তু সে চাকরি নিয়ে ভেনিসের সেনাবাহিনীতে কাজ করে। তো ওখানকার যে একজন সংসদ সদস্য, মন্ত্রী, তার মেয়ে হচ্ছে ডেসডেমোনা, সেই নায়িকা। এক্সট্রিমলি সুন্দরী, বড়লোকের মেয়ে, পাত্র মেয়ে, আমি দামি, সব দিক দিয়ে সে মানে ফেমাস। কিন্তু যে কোনোভাবে অথেলোর সাথে তার কথা পরিচয়, অথেলো তার দুঃখের কথা বলে, প্রতিদিন সে কাঁদে, ওই মেয়েটাও কাঁদে, মায়া হয়ে যায় অথেলোর। এভাবে সে অথেলোকে পছন্দ করে, বিয়ে করে। বাবা রাজি না, নিজে বিয়ে করে তারা সাইপ্রাসে চলে যায়। ওখানে যুদ্ধ চলতেছে। ওখানে যাওয়ার পরে গল্পের যিনি ভিলেন ইয়াগো খুব দুষ্ট। ইয়াগোর মনে জ্বালা যে সে তার উপরে চলে গেল, উপরের পোস্টে অথেলো গেল, বিভিন্ন কারণে। এরপরে সে ধারণা করে যে তার ওয়াইফ এমিলিয়া, এর সাথে ইয়াগোর মানে পরকীয়া রিলেশন আছে, ফিজিক্যাল রিলেশন আছে। এইসব নানান কারণে সে ক্ষিপ্ত, অথেলোকে পছন্দ করে না। তখন সে ষড়যন্ত্র করে দেখায় কি যে আরেকটা ছেলে, সেও আর্মির অফিসার, সে ভালো ছেলে, ক্যাসিও। তো ক্যাসিও এরা পরিচয় আছে কিছুটা বন্ধুর মতো। তো একে একবার চাকরি থেকে বরখাস্ত করে অথেলো, মদ খাইছে এরকম কারণে। তো একে বলে যে তুমি অথেলোর ওয়াইফকে বলো, রিকোয়েস্ট করতে, যে সে যদি বলে তোমাকে চাকরি ফিরিয়ে দিবে। তো বাগানে তারা দেখা করে কথা বলে, চাকরি নিয়ে কথা বলে আর কি। আর যেহেতু পূর্ব পরিচিত, একটু হাসাহাসি করে। এইটা আবার অথেলোকে নিয়ে দেখায় আড়াল থেকে, দেখো তোমার ওয়াইফের সাথে কত হাসাহাসি করে, গোপনে নির্জনে এখানে দেখা করে। এভাবে তার মনের মধ্যে সন্দেহ জাগিয়ে দেয়। পরে যেটা হয় যে অথেলোর একটা রুমাল ছিল, এটা সে তার ওয়াইফকে গিফট করেছিল, এটা স্পেশাল রুমাল, তার মায়ের থেকে পেয়েছে। এই রুমালটা একদিন পড়ে যায় বাসায় ফ্লোরে। তো ইয়াগোর ওয়াইফ আবার ওই বাসায় কাজ করে, সে এনে দেয়। ইয়াগো দিলে ইয়াগো কি করে, ওই যে ক্যাসে ওর বিছানায় এটা রেখে দিয়ে অথেলোকে এনে দেখায়, দেখো তোমার ওয়াইফ এখানে নির্জনে আসে, তার সাথে বেডে সময় কাটায়, তোমার রুমালটাকে গিফট করেছে। এরকম ভাবে সে অথেলোকে একদম বিষিয়ে দেবে। তো অথেলো গিয়ে সন্দেহ করে যে তার ওয়াইফ অসতী, ডিসলয়াল। সে তার ওয়াইফকে গলা টিপে বালিশ চাপা দিয়ে মেরে ফেলে, হত্যা করে, খুন করে। তো খুন করার পরে ওই যে ইয়াগোর ওয়াইফ তো ওখানে, সে যখন দেখলো কে মেরে ফেলছে, কারণ জিজ্ঞেস করে, বলে যে তো এই কাহিনী করে, রুমাল নিয়ে দিছে। তখন এমিলিয়া বলে যে না, আসলে রুমালটা এখানে একদিন পড়েছিল, আমি নিয়ে আমার হাজবেন্ডকে দিয়েছি, সে এটা ওখানে নিয়ে রাখাই গল্প ভাবছে। তখন অথেলো সব বুঝতে পারে যে আসলে ডেসডেমোনা সো ইনোসেন্ট। কিন্তু সে তখন চিৎকার করে যে আমি ইনোসেন্ট ওয়াইফকে মেরে ফেললাম। সে তখন নিজেও ছুরি দিয়ে নিজেকে সুইসাইড করে। এভাবে গল্পটা শেষ হয়ে যায়। যে অথেলোর কি হলো, ট্র্যাজেডি আমরা ওখানে দেখতে পেলাম। হ্যাঁ, খুব টাচি একটা ট্র্যাজেডি। ওকে, ফাইন। তো আমরা কিছু ট্র্যাজেডির আইডিয়া নিলাম, এগুলো খুব ইম্পর্টেন্ট, মনে রাখবেন। নিজেরা সামারি পড়বেন অথবা ইউটিউবে যদি লেখেন স্টোরি অফ অথেলো দেবেন,
বাংলা এগুলো সুন্দর 10-15 মিনিট আলোচনা করছে, এরকম ভিডিও আছে। ওগুলো 2-3 বার শুনলে আজীবন মনে থাকবে, ক্যারেক্টারগুলোর পরিচয় দিবে, মেইন সামারিটা বলবে ইউটিউবে অথবা গুগলেও পাবেন। হ্যাঁ, নতুনদের উদ্দেশ্য বলছি, এগুলো আইডিয়া নিতে হবে। হ্যাঁ, সবসময় মনে রাখবেন, আপনি নাটক পড়ছেন, নাটকের বিশ্ববিদ্যালয়ে পড়া মানে হচ্ছে যে নাটকের জগতে আপনি অনেক কিছু জানেন। বাংলা নাটক জানতে হবে। হ্যাঁ, পুরুষ শালিকের গাড়ের হয়ে কেউ কি বলে সভ্যতা, এরকম বিখ্যাত জমিদার দর্পণ, এগুলো আমরা পড়েছি, অনেক নাটক পড়েছি। হ্যাঁ, রবীন্দ্রনাথের নাটক আছে নষ্ট ছেলে, হ্যাঁ, এরকম অনেক নাটক আছে। তো আমরা যেটা বলছি যে ট্র্যাজেডি কমেডি, এছাড়াও ট্র্যাজি কমেডি আছে, আরেকটা প্যাটার্ন হচ্ছে ট্র্যাজি কমেডি। এগুলো ভয় পাওয়ার কিছু নেই, যে এত তথ্য যে শুনলেন বারবার এগুলো আলোচনা আসবে, শুনতে শুনতে মনে থাকবে, নাথিং টু বি অ্যাফ্রেইড। ওকে, তো ট্র্যাজি কমেডি হচ্ছে যে কিছু নাটক আছে শেষে মিলন হয়, কিন্তু মাঝখানে এত ট্র্যাজেডি ঘটে মনে হয় এ বুঝি মারা যাবে মারা যাবে। যেরকম মার্চেন্ট অফ ভেনিস, শাইলক মনে হয় অ্যান্টনিওকে মাংস কেটে ফেলবে, বুকের ওখান থেকে মেরে ফেলবে, শেষে গিয়ে আবার মিলন হয়। মেজার ফর মেজার নাটক আছে শেক্সপিয়ার, ওখানে দেখা যায় এরকম মাঝখানে মনে হচ্ছে একজনে ফাঁসি হয়ে যাবে, মেরে ফেলবে, শেষে আবার ওখান থেকে বেঁচে ওঠে, শেষে মিলন হয়। এগুলো ট্র্যাজি কমেডি, মানে ট্র্যাজেডির মতো সিরিয়াস পরিস্থিতি তৈরি হবে কিন্তু শেষ পর্যন্ত বেঁচে থাকবে এবং মিলন হবে, এগুলোকে ট্র্যাজি কমেডি বলা হয়। ডার্ক কমেডি আছে শেক্সপিয়ারের। এরপরে কিছু নাটক আছে কমেডি অফ হিউমার, কমেডি অফ হিউমার বলে, বেন জনসন একজন, এগুলো আমাদের সিলেবাসে আছে। বলফনি একটা নাটক আছে, এগুলো নোট নিয়ে রাখেন। বলফনিতে দেখা যায় যে কমেডি অফ হিউমার, অর্থাৎ ওইটা জিনিসটা হচ্ছে যে কিছু মানে ক্যারেক্টার আছে যে তার জীবনে একটা একটা মেইন প্যাশন তাকে ডমিনেট করে। আমি যদি উদাহরণ দিই, যে কিছু মানুষ দেখবেন সে কেবল জ্ঞান চর্চা করবে, আর কিছু ধান্দা নেই, বই পড়বে, রিসার্চ করবে, লিখবে, কবিতা লিখবে, এটাই তার নেশা। কিছু মানুষ আছে রাজনীতি, ক্ষমতা, অন্য কোনো কিছুই তার মাথায় ঢুকে না, খালি কিভাবে উপরে উঠবে, নীতি হোক, দুর্নীতি হোক, ক্ষমতায় মন্ত্রী হবে। তাহলে এইটা তার হচ্ছে হিউমার। হিউমার মানে কারো মনে যে জিনিসটা তাকে সবচেয়ে বেশি আকর্ষণ করে। কেউ হচ্ছে গান গাইবে, শুধু গান গান গান, কেউ ছবি আঁকবে, জয়নুল আবেদিন সারা জীবন শুধু ছবি এঁকেছে আর কিছুই পারে না। আবার কিছু মানুষ শুধু ধর্ম চর্চা করবে, তাই না, ধর্মচর্চা, তাবলিগে যাবে বছরের পর বছর, এটাই তার ভালো লাগে, অন্য কোনো দান মানে। এই যে এক একটা মানুষ এক একটা নেশা দ্বারা, প্যাশন দ্বারা কন্ট্রোলড হয়, গভর্নড হয়, লাইফকে লিড করে, এটাই তার হিউমার, অর্থাৎ তার চরিত্রের মধ্যে ওইটা ডমিনেট। তো কমেডি অফ হিউমার দিয়ে বোঝায় যে ক্যারেক্টারগুলো একটা দোষ বা গুণকে রিপ্রেজেন্ট করে। বলফনির ওখানে হচ্ছে বলফনি ক্যারেক্টার, সে হচ্ছে লোভী, মারাত্মক গ্রিড, সে গ্রিডের জন্য যা ইচ্ছা দুর্নীতি সবই সে করে, তাহলে তার হিউমারটা হচ্ছে তার গ্রিড। তো আমরা বলবো যে অনেক নাটক আছে যেখানে একটা হিউমারকে রিপ্রেজেন্ট করা হয়, ফুটিয়ে তোলা হয়, যে এ জ্ঞানী, এ সাহসী, অথবা এ লোভী, এ অসৎ চরিত্র। যেরকম আজকাল আমরা দর্শনের ঘটনা পড়ছি যে এদের নেশা এরকম, এদের নিয়ম নীতি নাই, কিছু মানবে না, তার ভালো লাগে মেয়েদেরকে টিজ করা, দুষ্টুমি করা, ক্ষতি করা, এটা তার একটা হিউমার। এই ধরনের মানুষ আছে, এই ধরনের নাটকও আছে। তো এগুলো আমরা গ্র্যাজুয়ালি ডিটেলস জানবো। আজকে যে নাটকটা আমরা পরিচিত হব, আর্মস অ্যান্ড দ্য ম্যান, বলেন শিওর? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ আচ্ছা। রোমান্টিক, আসলে যেগুলো কমেডি নাটক সেগুলি রোমান্টিক নাটক। কমেডি মানে হচ্ছে মিলন হবে, তো মিলন কাদের হবে, নায়ক নায়িকার বিয়ে হবে। মিলন বলতে বোঝায় নায়ক নায়িকার মধ্যে বিয়ে হচ্ছে বা হ্যাপি কনক্লুশন হচ্ছে। হ্যাঁ, প্রত্যেকটা নাটকেই মানে কমেডি যেগুলো সেখানে প্রেমেরই মিলন বোঝায়, ঠিক আছে। এবং 80% নাটক আসলে প্রেম রিলেটেড, নারী পুরুষ রিলেশন, হ্যাঁ, এগুলো নিয়ে নাটক হয়। যেরকম এখানেও কিন্তু প্রেম আছে, এই যে আর্মস অ্যান্ড দ্য ম্যান, আর্মস বোঝাচ্ছে যুদ্ধ, আর্মস, এবং একটা পুরুষ, কিন্তু আসলে এটা যুদ্ধের কাহিনী আছে, আর যুদ্ধের মাঝে প্রেমের কাহিনী আছে। বলেন বলেন কেউ কিছু বলতে চেয়েছেন? ওকে।
তো আমরা এবার গল্পের সামারিটা শুনবো, এই নাটকের কাহিনীটা কি, তারপরে আমরা এখান থেকে সামারিটা পড়বো, তারপরে আমরা মেন টেক্সট দেখবো অন্য ক্লাসে। আর্মস অন দ্য মেনে প্রধান যে চরিত্র, আরেকটা তথ্য আমরা বলি যে আমরা সিনেমা যারা বুঝি দেখি সেটা কিন্তু নায়ক নায়িকা বলা হয় হিরো হিরোইন, হিরো হিরোইন, কিন্তু আসলে ওইটাও ঠিক আছে, কিন্তু আমরা যখন সাহিত্য পড়বো এখানে হিরো হিরোইন না বলে বলা হয় প্রোটাগনিস্ট, প্রোটাগনিস্ট, অ্যান্টাগনিস্ট। কারো একজনের ওখান থেকে আওয়াজ হচ্ছে, এটা তো খেয়াল করতে হবে। হ্যাঁ, যার ওখানে আওয়াজ হয় মিউট করে রাখলে আওয়াজটা আসবে না। ক্যান ইউ আইডেন্টিফাই? এই যে এটা হুয়াই মোবাইল কার, ওখান থেকে আওয়াজ হচ্ছে। আমি বলেছি না যে মোবাইলের নাম হলে হবে না, নিজের নাম লিখতে হবে, কারণ এগুলো তো পরে বোঝা যাবে না এটা কে ছিল। অ্যাটেন্ডেন্স তো এই ছবিটা নেব আমরা। এই মোবাইলটা কার? হুয়াই Y9। এখন তো এটা ঠিক হয়েছে, এটা নাম লিখে নিন, হুয়াই Y9 মডেল 2019। শুনতে পাচ্ছেন? ওকে, তো আমরা কাহিনীটা যেটা বলছিলাম সেটা হলো এই গল্পের যারা প্রোটাগনিস্ট, আমরা বলছি যারা গল্পের প্রধান চরিত্র, সেটা মেয়ে হোক ছেলে হোক, বৃদ্ধ মানুষ হোক, কোনো কাজের মেয়ে হোক, সে যদি সেই গল্পের প্রধান চরিত্র হয় তো সাহিত্যে তাকে বলা হবে প্রোটাগনিস্ট। আর যদি নেগেটিভ চরিত্র হয়, ভিলেন চরিত্র হয়, তাকে বলা হবে কি? অ্যান্টাগনিস্ট। অ্যান্টাগনিস্ট হচ্ছে ভিলেন, যে অথেলোতে ইয়াগো অ্যান্টাগনিস্ট। হ্যাঁ, তো এখানে যারা প্রধান চরিত্র তারা প্রোটাগনিস্ট। তো প্রধান চরিত্র হচ্ছে ব্লাঞ্চ শেলি, বানানটা একটু কঠিন, নামটা আবারও বলছি, ব্লাঞ্চ শেলি। সে একজন যোদ্ধা, সে যুদ্ধ করতে করতে নায়িকাদের বাসায় সে পালিয়ে আশ্রয় নেবে রাতের বেলা। হ্যাঁ, সে কিন্তু শত্রু পক্ষের। নায়িকার বাবাই হচ্ছে এই যে বুলগেরিয়ান ওয়ার, বুলগেরিয়া দেশ আছে না, বুলগেরিয়ানদের সাথে সার্বিয়ানদের যুদ্ধ, সার্বো বুলগেরিয়ান ওয়ার বলা হয়। সার্বিয়া এবং বুলগেরিয়া ইউরোপের দুটা দেশ। তো সে সার্বিয়ার সোলজার, কিন্তু ওখান থেকে পালিয়ে এসে বুলগেরিয়ার যে সেনা প্রধান সেই হচ্ছে নায়িকার বাবা, ওদের বাসায় এসে নায়িকার ঘরে আশ্রয় নেয়। তো ওখান থেকে কাহিনীটা শুরু হবে। তো ইনি হচ্ছেন ব্লাঞ্চ শেলি, আর নায়িকা হচ্ছে রাইনা। রাইনা হচ্ছে নায়িকা, শিক্ষিত সুন্দরী একটা মেয়ে, কিছুটা সহজ সরল, সে হচ্ছে নায়িকা। আর এই নায়িকা রাইনার যিনি বাগদত্তা ফিয়ান্সি, সে হচ্ছে সার্জিয়াস। সার্জিয়াস হচ্ছে বুলগেরিয়ান, অর্থাৎ নায়িকাদের পক্ষের একজন মেজর। নায়িকার বাবার সাথে তার ঘনিষ্ঠতা, নায়িকার মা তাকে খুবই পছন্দ করে জামাই হিসেবে, এখন বিয়ে হয়নি ফিয়ান্সি। তো তিনি হচ্ছেন সার্জিয়াস। আর এই নায়িকাদের বাড়িতে একটা মেয়ে কাজ করে, ইয়াং মেয়ে লুকা। লুকা কাজ করে, এবং এদের বাড়িতে একটা পুরুষ কাজ করে, নিকোলা। লুকা হচ্ছে খুব বুদ্ধিদীপ্ত, ইয়াং, বুদ্ধিদীপ্ত, সে চালাক। একসময় দেখা যাবে সার্জিয়াসকে সেই দখল করে নেয়। সার্জিয়াসের সাথে নায়িকা রাইনার বিয়ে ঠিকঠাক, সবাই জানে, কিন্তু ঘটনা এমনভাবে আগাবে যে শেষের দিকে গিয়ে সার্জিয়াস রাইনা, লুকা কাজের মেয়েকে বিয়ে করবে, রাইনাকে না। এখানে বিভিন্ন এইভাবে কাহিনী। তাহলে এটা মূলত একটা রোমান্টিক কাহিনী, লাভ স্টোরি, পাশাপাশি যুদ্ধের কাহিনী আছে। ঠিক আছে, তো এই কাহিনীটা আমরা দেখবো। আমি সামারিটা বলছি যে গল্পের শুরুতে আমরা দেখবো নায়িকার মা, রায়নার মা রায়নাকে ডাকতেছে, ঘুম থেকে উঠবে বা বাইরে গোলাগুলি হচ্ছে, দরজা নালা লাগাতে। রায়না সার্জিয়াসের ফটো নিয়ে বিছানায় ঘোরাঘুরি দিচ্ছে, মানে মাই হিরো, সে তার যে বাগদত্তা ফিয়ান্সি সার্জিয়াসকে সেলিব্রেট করছে, ছবিতে চুমো দিচ্ছে, এরকম কিছু ব্যাপার। এরপরে দেখা যাবে হঠাৎ করে ওই যে বিল্ডিং এর পাইপ থাকে না, বিল্ডিং এর মানে পাশ দিয়ে পানির পাইপ, ওগুলো দিয়ে উঠে জানালা দিয়ে লাফ দিয়ে গিয়ে একটা পুরুষ রায়নার ঘরে ঢুকে গেছে। হ্যাঁ, রায়নার ঘরে ঢুকে গেছে, তো একে তো চিনে না রায়না। তো সেখানে রায়না ভয় পেয়ে যায়, তো এই পিস্তল নিয়ে ওখানে রাখে। তো এদের মধ্যে কিছু কথোপকথন হয়। কথোপকথনের সামারিটা হচ্ছে যে
রায়না বুঝতে পারে হচ্ছে শত্রুপক্ষের সোলজার এখানে আসছে, তো এখন সে বলে আমাকে বাঁচাতে হবে। রায়না বলেছি সরল মেয়ে, সে কথাটা বলে এবং এ হচ্ছে চকলেট দেয়, তার পকেট থেকে চকলেট বের করে রায়নাকে দেয়, রায়না খায়। তো এই জন্য রায়না একে নাম দেয়, নাম তো জানে না, নাম দেয় চকলেট ক্রিম সোলজার। রায়না একে একটা নাম দেয় চকলেট ক্রিম সোলজার, চকলেট খাওয়াচ্ছে। তো আপনি যুদ্ধের ময়দানে চকলেট নিয়ে যান, আপনি কেমন সোলজার, এরকম ভাবে কথাবার্তা হয়। তো সে রায়নার মায়ের সে ডাকে যে এদের সোলজাররা খুঁজতেছে, একে মারবে ছেলেকে। বলে এই তোমার এখানে কোনো পলাতক আসছে? পায় না, একে আড়াল করে রাখছে আলমারির আনালে। বুঝছে না, আমার এখানে আমি তো রুমে একা ঘুমাচ্ছি, কোনো পুরুষ আসেনি। তা স্বাভাবিক এরা চলে যায়, বলে দরজা জানালা লাগিয়ে নাও। এখন এই জায়গাগুলো ইম্পর্টেন্ট, যে রায়না কেন একে বাঁচালে, এ জানে এর বাবা সেনাপ্রধান আর এ হচ্ছে বিপরীত শত্রুপক্ষের সোলজারকে কেন বাঁচায়, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। এবং ইন্টারেস্টিং হচ্ছে রায়না একে বলে যে আপনি করেন আমার বাবার কোট এনে দিয়ে, কোট পরে মাথাটা ঢেকে আপনি চলে যান, বিপদ আছে। তো ঠিক আছে, চলে যায় পাইপ দিয়ে নেমে। কিন্তু রায়না কি করে, তার নিজের একটা ফটো ওই কোটের পকেটে দিয়ে রাখে, নিজের একটা ফটো, বাবার যে বড় বড় ওদের ইউরোপিয়ান কোট আছে না একবারে নিচ পর্যন্ত, ওরকম কোটের ফটো দিয়ে রাখে। এখন এই জিনিসগুলো হচ্ছে ইন্টারেস্টিং, সে কেন তাকে বাঁচাইলো, কেন তার সাথে তো ফ্রেম ডেভেলপ চেনে না, কিন্তু আগে কোনোদিন দেখা হয়নি, নামও শোনেনি। আবার তার একটা ছবিও দেয়, ছবিতে লেখা আছে উল্টো পিঠে লিখে রাখছে ফ্রম রায়না টু হার চকলেট ক্রিম সোলজার, ফ্রম রায়না টু হার চকলেট ক্রিম, টু হার এই ওয়ার্ডটা, টু হার চকলেট ক্রিম সোলজার। তাহলে এইভাবে আমরা বুঝতে পারি যে রায়না অলরেডি ইন লাভ, যদিও এই রিলেটেড সে কিছুই বলে না, এগুলো পরে গিয়ে প্রকাশ পাবে। এবং এই ছেলেটাও জানে না, ব্লানশেলিও জানে না যে এই মেয়েটা তাকে ছবি দিয়ে রাখছে, এগুলো সে কিছুই জানে না। সে চলে গেছে, চলে যাওয়ার অনেকদিন পরে সে আবার এই কোট ফেরত দিতে আসে। ফেরত দিলে ওই মেয়ের বাবা বলে আমার কোটটা কোথায়, এটা নিয়ে ছবি বের করে দেখে এই ছবি আসলো থেকে। তখন এগুলো কিছু কিছু ধাপে ধাপে আবিষ্কার হয়। এখানে এভাবে তাদের প্লটটা ডেভেলপমেন্ট করে। নাটকে সবসময় মনে রাখবেন একটা মেইন প্লট থাকে আর একটা সাব প্লট থাকে। মেইন প্লটে নায়ক নায়িকা কিভাবে কথা বলছে, তাদের রিলেশন কিভাবে ডেভেলপ হচ্ছে, এর চিত্রায়ন থাকে। আর সাব প্লটে অন্যান্য যারা মাইনর ক্যারেক্টার, এদের ঘটনাগুলো থাকে। তো সাব প্লটে আমরা দেখবো সার্জিয়াস, এও যুদ্ধ শেষে বাড়ি আসছে, এদের শ্বশুর বাড়ি, উঠবি শ্বশুর আসছে, তাই এখানে কথাটা তা হয় যুদ্ধ নিয়ে। সে আবার একটা মানে যুদ্ধে বড় একটা বিজয় লাভ করেছে, এটা নিয়ে তাদের খুব গর্ব, সেলিব্রেশন। আসলে সে কোনো ভীরু যোদ্ধা, সে ভুল যুদ্ধ করেছে, কিন্তু নাম হয়ে গেছে। অপরপক্ষে মানে ওদের অ্যামুনিশন শেষ হয়ে গেছিল, গুলি থাকলে সে মারা পড়তো। এগুলো পরে ব্লানশেলি বললো যে তো বোকা সোলজার, যদিও জানে না যে এই এখানকার এবারের জামাই হতে যাচ্ছে, না জেনেই গল্পটা হলো। এটাকে ব্যাটেল অফ স্লিপ নিজ যে একটা জায়গা, ওখানকার যুদ্ধের বর্ণনা করে। তখন রায়না বলছে যে সার্জিয়াস আসলে তেমন কোনো ভালো যোদ্ধা নয়। তো সার্জিয়াস এই বাড়িতে আসার পরে এখানে রায়নার সাথে কথা বলে, তো রায়নাকে বলে ঘুরতে নিয়ে যাবে। তো রায়না দোতলায় গিয়ে রেডি হচ্ছে। সার্জিয়াস কি করছে, নিচে নেমে এসে বাগানের দিকে আসছে, এসে টেবিলে বসছে। তো দেখে লুকা চা নিয়ে আসছে। লুকা আমরা বলেছি ইয়াং মানে ওয়েল ফিগার্ড একটা মেয়ে, সে চা নিয়ে এসে দিচ্ছে। তো সার্জিয়াস কি করে, চা নিতে গিয়ে তার হাত ধরে ফেলে। তো রায়না বলে হাত ছাড়েন, ও ছাড়বে না, মশরামশরি করতেছে, হাতে সে ব্যথা পায়। তো বলে আপনি আমার হাত ধরে টানেন কেন? আবার সে হাত ধরে বিল্ডিং আড়ালে নিয়ে গেছে, ওখানে কিস করতে চায়। এই যে ব্যাপারগুলো ফিজিক্যাল, এগুলোকে আমরা মনে রাখবো যে ইন লিটারেচার লাভ ইজ ডিফাইন্ড ইন টু ওয়েজ। একটা হচ্ছে বায়রনিক লাভ, আর একটা হচ্ছে প্ল্যাটনিক লাভ। বায়রনিক লাভ হচ্ছে ফিজিক্যাল অ্যাপ্রোচ, ফিজিক্যাল কি বলবো লাভ যেটা। আর প্ল্যাটনিক লাভ হচ্ছে স্পিরিচুয়াল লাভ, যেখানে অনৈতিকভাবে কেউ কারো হাত ধরবে না, পাশে বসবে না। এটা হচ্ছে প্ল্যাটনিক লাভ বা স্পিরিচুয়াল লাভ। সাহিত্যে এগুলো কমেন্ট করতে হবে যে সার্জিয়াসের লাভটা হচ্ছে বায়রনিক লাভ, এই যে বায়রনিক লাভ, সে ফিজিক্যালি মিশতে চায়, সুযোগ নিতে চায়। তো সে এরকম করবে। তো লুকা বলে যে আপনি এরকম করেন কেন,
রাগ হয়ে বলে। হ্যাঁ, তো বলে যে আপনার তো এই বাড়ির যিনি মালিক তার মেয়ের সাথে আপনার বিয়ে ঠিক আছে, আমি এই বাড়ির কাজের মেয়ে, হোয়াই ডু অ্যাপ্রোচ মি। কিছুটা খোঁচা মেরে কথা, সেও কিন্তু চায় যে সার্জিয়াস তার দখলে আসো, কিন্তু প্রকাশ্যে কিছু বলে না। সে খোঁচা মেরে বলে হোয়াই ডু অ্যাপ্রোচ মি, হোয়াই ডু টাচ মি। তখন সার্জিয়াস একটা কথা বলে যে আই এম টায়ার্ড অফ হায়ার লাভ, আই এম টায়ার্ড অফ হায়ার লাভ। তাহলে আমরা যেটা বলছি যে হায়ার লাভটাই হচ্ছে প্ল্যাটনিক লাভ বা স্পিরিচুয়াল লাভ। তাহলে আমরা যেটা দেখবো যে সার্জিয়াস যেহেতু বাইরনিক লাভার, নিচু মনের লাভার, ইমোরাল লাভার, রায়নার কাছে সেই সুবিধাগুলো পায় না। রায়নাকে যে সে বিয়ের নামে হাত ধরবে, এটা করবে ওটা করবে, এটা সে চান্স দেয় না রায়নাকে। এই জন্য আমরা বলবো যে সে কিছুটা অন্তত মোরালিটির দিক দিয়ে ভালো। হ্যাঁ, তো সার্জিয়াস এই জন্য টায়ার্ড, বলে যে সে তো আর আমাকে হাত ধরতে দেয় না, আই এম টায়ার্ড অফ হায়ার লাভ, এই জন্য আই ওয়ান্ট ইউ। তো সে বলে যে না, আমি কেন আপনার মানে সুযোগ দিব, এই ধরনের কথাবার্তা দিয়ে তাদের আলোচনাটা শুরু হয়। এরপরে নানান ঘটনা ঘটবে। ওদিকে রায়নার বাবা হচ্ছে মেজর পেটকফ, তার নাম হচ্ছে মেজর পেটকফ, মায়ের নাম হচ্ছে ক্যাথেরিন। ক্যাথেরিন মানে খুব জামাই পাগল, হ্যাঁ, মেয়েকে সার্জিয়াসের সাথে বিয়ে দিবে। তো পেটকফ চায় আবার রায়নার বিয়ে, লুকার বিয়ে হোক। এই বাড়ির একটা চাকর ছেলে আছে নিকোলা, বলে তোমাকে একটা দোকান করে দেব, তুমি একে বিয়ে করে ওখানে সুন্দর জীবন কাটাই দাও। এভাবে তাদের মধ্যে একটা প্লট আছে, নিকোলা এবং লুকার মধ্যে। এইভাবে কাহিনী যেতে থাকবে। পরে ওই কোটটা আবার সে ফেরত দিতে আসে। সে আবার জানেও না যে এটা এর বাড়ি, মেজর পেটকফের বাড়ি, তার অপোজিট বড় সোলজারের। এখন তো যুদ্ধ তো শেষ হয়ে গেছে, শান্তি চুক্তি হয়েছে, সুতরাং সে আসে এখানে ফেরত দিতে। তখন সে ওই দোতলায় যায়, হ্যাঁ, কোটটা দিতে। ওখানে মেজর পেটকফের সাথে কথাবার্তা হয়, তো ছবিটা বের করে এভাবে গল্পটা শেষের দিকে যায়। তো শেষের দিকে আমরা দেখবো যে ব্লানশেলের সাথে রায়নার মিলন হয়। তো সেখানে যেটা হয় যে আসলে বাবা বলে যে তুমি এই ছবিটা দিয়েছো, উদ্দেশ্য কি? আর ব্লানশেলে বিব্রত, বলে এই ছবি তো আমি কেন দিল আমি তো বুঝি না, আমি তো জানিও না যে উনি অর্থাৎ রায়না কি ম্যারিড না আনম্যারিড জানি না আমি, আর আমি তো ভেবেছি ইনি একটা 16-17 বছরের মেয়ে। হ্যাঁ, রায়না বলে ইস আমার বয়স 23, মানে সে বোঝায় যে আমি যা ছবি দিয়েছি ভেবে চিন্তে দিয়েছি, ওটা সে বলে না, সে অভিমান করে বলে আমি গার্ল অফ 23। আর ব্লানশেলেই সবার সামনে বলে আমি তো ভেবেছি ইনি অবুঝ, ইনি 16-17 বছরের মেয়ে, জন্য আমি ভিন্ন কিছু ভাবিনি। হ্যাঁ, তো সে প্রপোজ করে রায়নার জন্য। এবং ওখানে আরেকটা কাহিনী হয় যে এ আসলে অনেক বড় লোকের ছেলে ব্লানশেলি, তার বাবার অনেকগুলো হোটেল, অনেক ঘোড়া আছে, দেশে অনেক কাজের লোক আছে, কিন্তু সে শখের বসে সে মার্সেনারি সোলজার, মানে ভাড়ায় ওই বুলগেরিয়ার পক্ষে যুদ্ধ করতে আসে, সাহসিক তো ওই জন্য। তো সে এদিকে সার্জিয়াস প্রথম বড়াই করে যে আমার এত টাকা পয়সা, ওর ভিক্ষুক, ওর কাছে কেন রায়নার বিয়ে হবে? তখন সার্জিয়াস বলে আমার 10টা ঘোড়া আছে, সে বলে আমার 50টা, আমার এই আছে, সে বলে আমার হোটেল আছে। এভাবে দুজনেই নিজের সম্পত্তির বর্ণনা দিচ্ছে। তখন রায়না একটা ডায়লগ দেয় যে আই এম নট এ প্রোডাক্ট টু বি সোল্ড টু দ্য হাইয়েস্ট বিডার। বিডার মানে হচ্ছে যে নিলাম ডাকে না, কোনো জিনিস যখন বিক্রি হয় তো সেইখানে যে নিলাম ডাকে, নিলামে কি হয়, দাম এক পক্ষ বাড়ায়, এ বলে 1 লাখ, এ বলে 1,10,000, এ বলে 1,20,000, এভাবে যে হাইয়েস্ট দাম বলবে, একটা মনে করেন নেকলেস নিলাম হচ্ছে, তার যে হাইয়েস্ট দাম শেষে বলবে তাকেই কিন্তু নিলামে এটা দিয়ে দেওয়া হয়, বিক্রি হয়ে যায়। তো এরা দুইজন যখন বলছে আমার ঘোড়া আছে, এটা আছে, ওটা আছে, তখন রায়না বলে আই এম নট এ প্রোডাক্ট টু বি সোল্ড টু দ্য হাইয়েস্ট বিডার। যে সবচেয়ে নিলামে বেশি দাম বলবে তার কাছে আমি বিক্রি হবো, আমি কিন্তু এ ধরনের প্রোডাক্ট নই। হ্যাঁ, এরকম। তো তখন ব্লানশেলি শেষ পর্যন্ত তার এত সম্পদ দেখে প্রথমে রায়নার মা বাবা এর কাছে বিয়ে দিতে চায় না, বিশেষ করে মা। যখন দেখলো তার এত সম্পদ, হোটেল, বাড়ি গাড়ি আছে, তখন মা খুব খুশি যে তুই একেই বিয়ে কর। হ্যাঁ, এভাবেই শেষে তার সাথে বিয়ে হয়েছে। আর এদিকে সার্জিয়াস তো আসলে মনে মনে লুকার দিকে আকৃষ্ট হয়ে গিয়েছে। হ্যাঁ, লুকার সাথে তার বিয়ে হয়। হ্যাঁ, এইভাবেই গল্পটা শেষ হয়। কিন্তু এখানে এই গল্পটার যেটা আলোচনা, যেখানে যুদ্ধের কাহিনী আছে, কিন্তু এটাকে বলা হয় অ্যান্টি ওয়ার প্লে। প্লে মানে নাটক, অ্যান্টি ওয়ার। এখানে যদিও এদের মধ্যে কিছু প্রেমের ঘটনা আছে, বিয়ে হয়, কিন্তু এটাকে অ্যান্টি রোমান্টিক ওয়ার প্লে বলা হয়। মানে এখানে ঠিক রোমান্টিকটা যেন
ই না আর কি, মানে গ্রামার মেনে হয়নি, ইউনিভার্সাল হয়নি, অবুঝ থেকে হয়েছে। হ্যাঁ, এই ব্যাপারগুলো আমরা অ্যানালাইসিস করব। তো আমরা সামারিটা পড়ি। আসলে কয়েকবার যখন গল্পটা শোনা হয় তখন বুঝতে সুবিধা হয়। দ্য প্লে বিগিনস ইন দ্য ফল অফ 1885, আমি এটা গুগল থেকে নিয়েছি। 1885 সালের কাহিনী, যে সেখানে সার্বো বুলগেরিয়ান ওয়ার হয়েছে, সার্বিয়া এবং বুলগেরিয়ার মধ্যে। রায়না হচ্ছে বুলগেরিয়ান উইমেন ফ্রম এ ওয়েলদি ফ্যামিলি, তাই না, বড় লোকের মেয়ে রায়না। learns from her mother Catherine that the Bulgarian cavalry have won a battle against the Serbs. মা গল্পের শুরুতে এসে বলে যে আমাদের সৈনিকরা সার্বিয়ান সৈনিকদের বিরুদ্ধে একটা ক্যাভালরি চার্জ করেছে, মানে জয়ী হয়েছে, গোলাগুলি করে একবার তাদের হটায় দিয়েছে, পরাজিত করেছে। এবং সেই যুদ্ধের মূল নায়ক হচ্ছে সার্জিয়াস, যে হচ্ছে তার উডবি মানে ভাবি জামাতা, ভবিষ্যৎ জামাতা। ক্যাথরিন aids that Sergius, Raina's fiancé, was at the head of the charge. সার্জিয়াসের নেতৃত্বে বুলগেরিয়ান সৈনিকরা সার্বিয়ান সৈন্যদেরকে পরাজিত করে দিয়েছে। সার্জিয়াস ইজ দ্য হিরো, সার্জিয়াস ইজ দ্য হিরো অফ দ্যাট ওয়ার। এইটা রায়নার মা খুব গর্ব করে মেয়েকে বলছে। And was as heroic in life as appears in the picture Raina keeps in her bedroom. তাহলে আমরা বলেছি যে নাটকের যেই স্টেজ বর্ণনা, ওখানে আমরা মূল টেক্সটে দেখব, সেই স্টেজ বর্ণনা এটা বলে দিয়েছে। একটা রুম থাকবে, সেখানে সার্জিয়াসের ছবিটা টানানো থাকবে, যেটা রায়না তাকে পছন্দ করে, ওয়ার্শিপ করে, এই ধরনের রিফ্লেকশন। আর লুকা হচ্ছে কাজের মেয়ে। লুকা কি করলো? their servant enters and warns Catherine and Raina that escaped Serbs fleeing the battlefield might be in the area. তাহলে লুকা সিনারিতে এসে বললো মাকে এবং মেয়েকে, মা মেয়ে কথা বলছে সার্জিয়াসের বীরত্ব নিয়ে। তো লুকা এসে বললো যে ম্যাডাম একটু সতর্ক থাকবেন, ওই সার্বিয়ান সৈন্যদের একজন পালিয়ে এসেছে আমাদের এই এলাকায়, সে কিন্তু যে কোনো মুহূর্তে যে কোনো বাড়িতে ঢুকে যেতে পারে, এই ইনফরমেশন সে দিল, এবং আমাদের সৈনিকরা তাকে খুঁজতেছে পিছে পিছে। seeking refuge in the house of Bulgarian families. তাহলে সেই সোলজারটাই হচ্ছে ব্লানশেলি, যে নায়ক। সে ঘটনাক্রমে এই এলাকায় পালিয়ে এসেছে এবং সে কোনো এক বাড়িতে আশ্রয় নিতে চাচ্ছে, যেহেতু সে শত্রু সৈনিক। রায়না ইজ নট ওয়ারিড, সে চিন্তিত নয়, and chooses to keep her window unlocked, সে জানালা খোলাই রাখলো। In the night a man enters the room through the unlocked window, কিন্তু মাঝরাতে রুমের ভিতরে ঢুকে গেল, ওই ব্লানশেলি ঢুকে গেল। এখন ব্লানশেলি বোঝে নাই যে এটা মেজর পেটকপের বাড়ি, দেশের একজন স্বনামধন্য আর্মি অফিসার, and says will kill Raina if she makes a noise. যেহেতু সে পলাতক, সে মৃত্যুর মুখোমুখি, সে নায়িকাকে বললো চিৎকার করলে গুলি মারবো। The man is Swiss and an escaped soldier. তো সে হচ্ছে মূলত সুইজারল্যান্ডের লোক। সে সার্বিয়ার পক্ষে ভাড়া করা মার্চেনারি সোলজার, ভাড়ায় সৈনিক হিসেবে কাজ করে, যুদ্ধ করে, এবং আজকে সেই বাড়িতে এসে ঢুকেছে। এসকেপ, পালিয়ে এসেছে, ফাইটিং এজ এ মার্চেনারি ফর দি সার্বিয়া। মার্চেনারি মানে হচ্ছে ওই দেশের সে নাগরিক না, সার্বিয়ার সে নাগরিক না, সুইজারল্যান্ডের নাগরিক, কিন্তু সে টাকার বিনিময়ে সার্বিয়ানদের পক্ষে যুদ্ধ করে। এটা হয় অনেক দেশে আছে, যেরকম আমরা যদি সিরাজউদ্দৌলার কাহিনী পড়েন, ওখানে ফরাসি সৈনিক সিনফ্রে, ইতিহাস পড়লে দেখবেন সিনফ্রে সে মূলত ফরাসি সৈনিক, কিন্তু সে সিরাজউদ্দৌলার একজন বিশ্বস্ত সেনাপতি হিসেবে সিরাজের পক্ষে যুদ্ধ করে, ইংরেজদের বিপক্ষে। ঠিক আছে, তো এটা সে করেছে, ইতিহাসে বিখ্যাত হয়েছে সিনফ্রে। এরকম অনেক আমরা দেখব। তো ব্লানশেলি অনেকটা সেই টাইপের। এরপরে ঘটনা কি দাঁড়ালো? ব্লানশেলি কিন্তু রায়নার রুমে ঢুকে গেল এবং তাকে থ্রেট করলো যে if you make sound I will kill you. Raina is shocked to see that the man is tired and hungry. দেখলো যে লোকটা ক্ষুধার্ত, হ্যাঁ, তার মায়া লাগে, that he does not glorify battle. এবং সে কি করে না, ব্লানশেলি ওখানে রায়নার সাথে যেভাবে কথা বলে তাতে মনে হয় না যে যুদ্ধের প্রতি তার একটা মহব্বত আছে, রেসপেক্ট আছে, সে যুদ্ধকে একটা খেলা মনে করে। এবং এই যুদ্ধে সার্জিয়াসের কাহিনী, অন্যান্য যুদ্ধের কাহিনী বলে যে এরা আসলে সিরিয়াস যোদ্ধা না, মানে সিনসিয়ার না। সে মকারি স্টাইলে কথা বলে, that he is merely happy to have escaped the carnage alive, যে আমি বেঁচে পালিয়ে এসেছে তে আমি খুশি। রায়না helps him hide behind a curtain,
যখন তার দেশের সোলজাররা খুঁজতে আসে সে তাকে পর্দার আড়ালে লুকিয়ে বাঁচিয়ে দেয়। জাস্ট as Catherine, Luca and a Bulgarian officer enter to search the room for any search who might be hiding in the area. তাহলে রায়নার রুমে ঢুকেছে কে? তার মা, লুকা এবং বুলগেরিয়ান অর্থাৎ নিজের দেশের অফিসাররা। কথা বলে যে কেউ আসছে, সে সরাসরি বলে যে না, আসে না। কিন্তু এটা একটা অস্বাভাবিক, তাই না? তার শত্রু সৈন্যকে তো সে মেরে ফেলার কথা, এটাকে বাঁচিয়ে দেয়। তার মানেই হচ্ছে তার হৃদয়ে একটা আলোড়ন তৈরি হয়ে গিয়েছে, তাই না? একটা লাভ ভাইরাস এন্টার করেছে। Raina convinces them that no one is in her room. আমার রুমে কেউ নাই। And they leave, চলে যায়। Raina gives the man chocolate cream, which she keeps in a box in her room. তো সে তাকে চকলেট দেয়। ইনফ্যাক্ট সে বলে যে আমার পকেটে চকলেট থাকে যুদ্ধে, আমি তো শেষ হয়ে গেছি। তা রায়না বুঝে পছন্দ করে, সে নিজের বক্স থেকে একে চকলেট দেয়। And is shocked to hear that the man has no ammunition for his pistol. এবং সেটাও জানতে পারে যে তার বন্দুকে কোনো গুলি নাই। As he normally only keeps candies in his pocket. বলে যে আমি গুলি আছে কিনা ওটা নিয়ে চিন্তিত না, আমি শুধু ক্যান্ডি রাখি, চকলেট রাখি আমার পকেটে। এগুলো ব্লানশেলি বলতেছে। এবং রায়না এটা শুনে দুঃখ পায় যে একজন সোলজার, সে চকলেট রাখবে, গুলি রাখবে না, এটা কেমন? হ্যাঁ, এগুলি হচ্ছে অ্যান্টি ওয়ার এলিমেন্ট, যে আসলে ভালো ভালো সৈনিকরাও আসল যোদ্ধা নয়, হিরো যোদ্ধা নয়, সিরিয়াস যোদ্ধা নয়। রাইটার এগুলো বোঝাতে চেয়েছেন। এরপরে যেটা হবে, দ্য ম্যান argues that Sergius's cavalry charge against the Serbs was foolish. তো এখানে সার্জিয়াস যেটা নিয়ে ক্যাথেরিন গর্ব করছে, রায়নার মা গর্ব করছে, সার্জিয়াস বিশাল একটা যুদ্ধে বীরত্ব দেখে জয়ী হয়েছে। কিন্তু এখানে ব্লান্টশেলি রায়নার সাথে কথোপকথনে বুঝিয়ে দেয় যে সার্জিয়াস আসলে একটা বোকা অফিসার, বোকা সোলজার। সে যেটা করেছে টোটালি বোকামি একটা করেছে, ওখানে ঘটনাক্রমে সে বেঁচে যায়। কিন্তু এভাবে সেটা তুলে ধরে, কিন্তু সে জানে না যে সার্জিয়াস রায়নার ফিয়ান্সি। সে এমনি কথা প্রসঙ্গে এটা বলে, এতে রায়না বোঝে যে সার্জিয়াস একটা পাউল ছেলে, পুলিশ ছেলে। অ্যান্ড সাকসিডেড অনলি বাই শেয়ার লাক, ভাগ্যক্রমে বেঁচে যায়। The Serbs had machine guns but were given the wrong ammunition by accident and therefore could not mow down Sergius and his men. যে বলছে যে সার্জিয়াস যেই অ্যাটাক করার জন্য, সার্বদের অ্যাটাক করার জন্য এগিয়ে যাচ্ছিল, কিন্তু ঘটনাক্রমে ওই দিন সার্বদের ভুল অ্যামিনিশন, ভুল গুলি দেওয়া হয়েছে। যে বন্দুক সেই গুলি না দিয়ে অন্য গুলি দিয়েছে। আর সেদিন যদি রাইট অ্যামিনিশন বা গুলি থাকতো, তাহলে সার্বরা গুলি করলে সার্জিয়াস ওখানেই মারা যেত। কিন্তু যেহেতু ভাগ্যক্রমে তাদের গুলি ভুল এসেছে, তো সার্জিয়াস ওখানে মানে হুদয় কয়েকটা ফাঁকা গুলি করে দেখাইছে আমি এদের হারিয়ে দিয়েছি, সার্বরা পালাই গেছে। এটা তো আসলে দুর্ভাগ্যক্রমে। কিন্তু সার্জিয়াস যেভাবে বোকার মধ্যে এগিয়ে আসছে, এটা কখনোই মানে সোলজার সুলভ হয়নি। Rana agrees to help the man escape later that night. পালিয়ে যেতে সাহায্য করে, তো সে রিবিউকস হিম ফর মেকিং ফান অফ হার ফিয়ান্সি সার্জিয়াস। সার্জিয়াসকে যে রিবিউক করেছে, মকারি করেছে, এটা নিয়ে সে দুঃখ পায়। The man sleeps as Rana enlists Catherine's help, and when Rana and Catherine return, they allow the man to rest since he has not slept for days. এখানে আরেকটা কাহিনী হবে যে সোলজাররা তো চলে গেল, তাই না? সোলজাররা ক্যাথারিন, লুকা এসে দেখলো, তখন একে পর্দার আড়ালে লুকিয়ে রেখেছে। এরা যখন চলে যায় তখন সে বের হয়ে কথা বলতে বলতে সোফার মধ্যে সে ঘুমিয়ে যায়। আসলে সে গত 7-8 দিন রাতে ঘুমায়নি, ঘুমিয়ে যায়। তো কিছুক্ষণ পরে এর মা আবার আসে, ক্যাথারিন আইসা দেখা এই লোক ঘুমাইছে, এই তুমি এটা কি করলা, এখানে আজকে ওঠে। তখন টেক্সটে আমরা দেখবো যে রায়না একটা কথা বলে, মানে চুপ থাকতে বলে, আঙুল মুখে দিয়ে মানে চুপ থাকো, এবং বলে যে পুয়ার ডার্লিং ইজ স্লিপিং। সে এই ওয়ার্ডটা ইউজ করে, হুশ মাদার পুয়ার ডার্লিং ইজ স্লিপিং। তার মা অবাক হয়ে যায়, পুয়ার ডার্লিং, তুমি এটা কি বলছো, তাকে ডার্লিং বলছো কেন, তাই না? অবাক হয়ে যায়। কিন্তু রায়না কিন্তু মুখ ফুটকে এটা বলে ফেলে। ইট ইন্ডিকেট যে তার হৃদয়ে লাভ ইমোশন অলরেডি ডেভেলপ। সে চায় তার ঘুমটা পুরো হোক। তো ঘুমের শেষে তাকে বের করে দেয় রুম থেকে, এবং ওই যে পোর্ট দিয়ে ছবি দিয়ে দেয়। দ্য সেকেন্ড অ্যাক্ট, এরপর এভাবেই প্রথম অ্যাক্ট শেষ। হ্যাঁ, যারা নতুন এসেছেন আমরা বলবো নাটকে অ্যাক্ট থাকে, অ্যাক্ট 1, অ্যাক্ট 2, মানে চ্যাপ্টার আর কি, পর্ব। এইভাবে অ্যাক্ট 1 শেষ হলো। সেকেন্ড অ্যাক্ট বা দ্বিতীয় অ্যাক্টে কি হয়, বিগিনস ইন দ্য গার্ডেন অফ দ্য সেম হাউস।
Though it is now spring of 1886, Luca is engaged to the house's head male servant Nicola. নিকোলা হচ্ছে পুরুষ কাজের লোক আর লুকা মহিলা কাজের লোক। বলছে তারা একে অন্যের প্রতি এঙ্গেজ, পেটকক বা রায়নার বাবাদের বিয়ে দিতে চান। তো সেখানে আমরা বলেছি যে বাগানে সিনারিটা শুরু হলো, বাগানে বলেছি যে সার্জিয়াস এসে বসবে, এই চা দিবে এবং হাত ধরবে। দ্যাট উইল নেভার বি মোর দেন এ সার্ভেন্ট। তো লুকা আবার সত্য সত্য কথা বলতে পারে, নিকোলাকে বলে তুমি তো আজীবন সার্ভেন্টই রয়ে যাবা, তোমার কোনো উন্নতি হবে না। অ্যান্ড দ্যাট শি হ্যাজ হায়ার অ্যাসপিরেশন। লুকা বলে আমি সার্ভেন্ট থাকতে চাই না, তার ভিতরে অ্যাম্বিশন আছে, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। দো শি ইজ এ মেড সার্ভেন্ট বাট শি হ্যাজ অ্যাম্বিশন ইন হার হার্ট, দ্যাটস ওয়াই সে কৌশলে অনেকটা সার্জিয়াস একটা মেজর, তাই না, বড় ফ্যামিলির ছেলে, তাকে কিন্তু সে দখল করে না। Luca tells him she knows many secrets about the Babcock family. That's important. Luca নিকোলাকে বলে, পুরুষ চাকরটাকে বলে যে আমি এই ফ্যামিলির অনেক সিক্রেট জানি। সিক্রেটটা কি? সে আসলে ধারণা করে বুঝতে পারে যে ওদিন রায়নার ঘরে ওই সোলজারটা ছিল, পলাতক সোলজারটা যে ছিল এটা সে ধারণা করতে পারে, এবং পরে সে বুঝতে পারে যে রায়না ওই সোলজারটাকেই পছন্দ করে, এটা সে ইঙ্গিত করে আর কি। আমি অনেক সিক্রেট জানি। আর নিকোলা সেজ দ্যাট হি ডাজ, আমিও জানি, বাট উড নেভার ব্ল্যাকমেল হিজ মাস্টার, কিন্তু এগুলো নিয়ে আমি বলতে চাই না, ফ্যামিলি সিক্রেট আমি বলতে চাই না। দ্য হেড অফ দ্য ফ্যামিলি রিটার্ন ফ্রম দ্য ওয়ার। হেড অফ দ্য ফ্যামিলি হচ্ছে মেজর পেটকক, রায়নার বাবা, তিনি যুদ্ধ থেকে ফিরে আসেন। হি রিপোর্টস টু ক্যাথেরিন দ্যাট সার্জিয়াস উইল নেভার রিসিভ দ্য মিলিটারি প্রমোশন। সার্জিয়াস ক্রেভস because Sarjas has no command of military strategy. তো মেয়ের বাবা এসে মেজর পেটকক, সে ভালো সোলজার, সে মেয়ের মাকে বলে যে এ তো সার্জিয়াস তো স্ট্র্যাটেজি বোঝে না, মিলিটারি স্ট্র্যাটেজি, সে মেডেল পাবে না, হতাশ। সার্জিয়াস ইন চার্জ, সেও আসলো অ্যান্ড ইজ গ্রিটেড ওনলি বাই দ্য ফ্যামিলি। ফ্যামিলির সবাই, মা, মেয়ের মা, এরা সবাই ওয়েলকাম করলো, অ্যান্ড স্পেশালি রায়না, হুই স্টিল কনসিডার হিম এ হিরো। রায়না এখনো তাকে হিরো মনে করে। Sarjas says he has abandoned his commission in the army out of anger that he will never move up in the rank. সার্জিয়াস বলে আমি আর্মির কমিশন পদ ছেড়ে দিয়েছি। আসলে যে সে বোকামি করেছে, যেটা অলরেডি ব্ল্যান্ডশারি রায়নাকে বলে গেছে যে সে যুদ্ধের নিয়ম মেনে যুদ্ধ করে নেয়, বোকার মতো ওখানে এগিয়ে গেছে। শুধু তাদের ওদিন ভুল গুলি ছিল বলে গুলি ছুটতে পারেনি এবং এ বেঁচে গেছে, নাহলে মরেই যেত। এই ব্যাপারগুলো এখন ফুটে উঠতেছে। সার্জিয়াস এন্ড পেটকক টেল এ স্টোরি দে হার্ড অ্যাবাউট দি সুইস সোলজার বিং হিডেন বাই টু বুলগেরিয়ান উইমেন ডিউরিং দ্য সোলজার্স রিট্রিট। তাহলে এখানে যেটা এখন সার্জিয়াস পেটকক, তারা তো পরে এসেছে, আর ব্ল্যান্ডশেলি তো আগেই বাড়িতে ঢুকেছে, এবং রায়না তার মা তাকে দেখেছে কিন্তু ধরিয়ে দেয়নি। তো সেই গল্প এখন পেটকক বলতেছে যে শুনলাম একটা সুইস আর্মি এখানে আসছিল, কিন্তু বুলগেরিয়ান দুজন উইমেন তাকে দেখেও বাঁচিয়ে দিয়েছে, আমাদের সোলজারদের হাতে তুলে দেয়। কিন্তু তারা তো জানে না যে এই বাড়িতে এই ঘটনাটা ঘটেছে। ক্যাথেরিন অ্যান্ড রায়না রিয়েলাইজ দ্য স্টোরিজ অ্যাবাউট দেম, বুঝলো যে আমাদের কাহিনী। তাহলে কাহিনীটা কি হয়েছে যে ব্লাইন্ডশেলি তো এত কিছু জানে না, এই মহিলা কারা, এই মেয়েটা তাকে পছন্দ করে ছবি দিয়েছে, সেটা কিছুই জানে। সে স্বাভাবিকভাবে নিজের এলাকায় যখন ফিরে গেছে, নিজের ক্যাম্পে গিয়েছে, ওখানে একটা গল্প করেছে যে আমি তো পালাইছিলাম, কিন্তু দুই মহিলা আমাকে ইচ্ছে করলে মারতে পারতো, তো মারেনি, এগুলো সে বলেছে, এবং এগুলো আস্তে আস্তে আর্মিদের মধ্যে ছড়িয়ে পড়েছে। তো সেটাই পেটকক শুনে সে এখন বলছে যে শুনলাম দুইজন মহিলা তাকে বাঁচিয়ে দিয়েছিল। এইভাবে এই গল্পগুলো এখানে হচ্ছে। তো আমার মনে আমরা এখানে শেষ করি, আমরা নেক্সট ক্লাসে পড়বো। আপনারা বই কেনা হচ্ছে, টেক্সট কিনেছেন কেউ? Anybody got the text? আচ্ছা, সংগ্রহ করলে হবে, যাদেরকে পক্ষে কেনা সম্ভব কিনবেন। হ্যাঁ, টেক্সট, ছোট্ট টেক্সট, আর না হলে গুগল থেকে এটা ডাউনলোড দেবে, ঠিক আছে? পিডিএফ কপি ডাউনলোড দিলে হবে, আমি যখন পড়বো পৃষ্ঠা বা লাইন বললে ওখান থেকে মিলিয়ে নেবে, ঠিক আছে? তাহলে মোটামুটি কিছু হবে, কারণ মূল টেক্সটের লাইন পড়া দরকার। একটা নাটক কিভাবে লিখে, ল্যাঙ্গুয়েজটা কীরকম, বলেছি এই নাটকের ল্যাঙ্গুয়েজ একরকম, আবার ইংরেজি ভাষা পড়ে সেটার ল্যাঙ্গুয়েজ একরকম। আমরা যদি ল্যাঙ্গুয়েজ না পড়ি, না থাকে বই, তাহলে কিন্তু
ঠকে যাব, হ্যাঁ, ভালো কিছু শিখতে পারবো না। তো এটা আমাদের করতে হবে। আর আমি চেষ্টা করব যেখানে ইম্পর্টেন্ট লাইন আছে ওগুলো ছবি তুলে পিডিএফ করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এনি কোয়েশ্চেন ফ্রম ইউর সাইড? স্ক্রিনশট নিয়ে নেন। হাকিম, কোনো কোয়েশ্চেন আছে? নিশাদ, এনি কোয়েশ্চেন? ইশরাত জয়েন করেছেন। ইশরাত, কোয়েশ্চেন আছে কোনো? আপনার বেচার নাই কেন? তহবিদা নাই, তোষার নাই, নিজেরা গুলো একটু যোগাযোগ বাড়াতে হবে। হ্যাঁ, প্লাস বলতে হবে যেন, কারণ এই নাটকগুলো তো কঠিন। বিস্তারিত আলোচনা না শুনলে পরে বোঝা যাবে না, একটা ক্লাস মিস করলে। সো বি অ্যালার্ট। তো আমরা শেষ করছি। স্ক্রিনশট নিয়ে নেন, ওইটা গ্রুপে দিবে, ওইটা অ্যাটেন্ডেন্স হবে। হ্যাঁ, পরে ওখান থেকে আমি কম্পাইল করবো। আর রেজিস্ট্রেশন সবার না হলে আমি তো অ্যাটেন্ডেন্সের ফর্মটা তো আসলে রেজিস্ট্রেশন হওয়ার পরে পোর্টাল থেকে পাওয়া যায়, আমি না হলে ওটা পাওয়া যাবে না। রেজিস্ট্রেশন নিয়ে কারো কোনো সমস্যা আছে? রেজিস্ট্রেশন নিয়ে ফেস এনি প্রবলেম? ছবি দিন, রিসিপ্ট ছবি দিয়ে রাখেন। হ্যাঁ, তো রেজিস্ট্রেশন নিয়ে আমি দুটা কথা বলি। একটা হচ্ছে এখানে নতুন যারা আছেন, তো নতুনদের আমি দেখলাম যে 6,500 টাকা দিয়ে আপনারা ভর্তি হয়েছেন, এটা ওখানে পোর্টালে দেখাচ্ছে 6,500। এটা কিন্তু আসলে ভর্তি ফি 6,000 এবং ফর্মের জন্য 500, এই 6,500। কিন্তু রেজিস্ট্রেশনের জন্য আরো 10,000 টাকা দেওয়া নিয়ম। প্রথম সেমিস্টারে আমরা কম নিব, 6,000 দিলেই হবে, আর 5,000 দিলে হবে। কিন্তু পরের দ্বিতীয় সেমিস্টার থেকে সবাইকে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ সব সেমিস্টারে রেজিস্ট্রেশনের আগে 10,000 টাকা দিতে হবে। এটা নিয়ম, এছাড়া রেজিস্ট্রেশন হয় না। রেজিস্ট্রেশনের লাস্ট ডেট 13 তারিখ, এর মধ্যে দিতে হবে। নতুন যারা তারা পারলে এর মধ্যে দেন, বা লাগলে আরও 1 সপ্তাহ সময় নিতে পারে। নতুনদের জরিমানা হয়তো করবে না, কিন্তু সেকেন্ড সেমিস্টার থেকে সবাইকে জরিমানা ধরবে, 13 তারিখের পরে জরিমানা ধরবে। হ্যাঁ, এটা হচ্ছে নিয়ম। এছাড়া কারো যদি স্পেশাল কোনো জরুরত প্রবলেম থাকে, হ্যাঁ, তো মিনিমাম 5,000 দিয়ে আমাকে অ্যাপ্লিকেশন দিতে হবে। হেড স্যারকে অ্যাড্রেস করে লিখবেন, লিখে আমার কাছে সেটা ছবি তুলে মেইল করে দেবেন। হ্যাঁ, তাহলে আমি সেই অ্যাপ্লিকেশন আলোকে হেড স্যারের সাথে বা পিসির সাথে কথা বলে দেখবো, তারা যদি অ্যালাউ করে তাহলে রেজিস্ট্রেশন হবে, তা না হলে বেশি টাকা দিয়ে করতে হবে। হ্যাঁ, এই হচ্ছে ওভারঅল আমার তরফ থেকে নির্দেশনা। আর ফাইনাল কথা হচ্ছে, কেউ টাকা দেওয়ার পরেও যদি পোর্টালে রেজিস্ট্রেশন করতে সমস্যা হয়, দ্বিধার কোনো কারণ নেই, আমাকে ছবি পাঠাবেন। ছবি পাঠালে আমি মানে জমা দেওয়ার যে রিসিট, সে ছবি পাঠালে আমি করে দেবো। হ্যাঁ, আমি করে দেবো। সাধারণত আমি রাতের দিকে 11টা, রাত 11টা, 12টা, 1টার দিকে রেজিস্ট্রেশন করে আমি এটা গ্রুপে জানিয়ে দেবো যাদেরটা করেছি। হ্যাঁ, আর নিজেরা আমি করার পরেও বিলিং হিস্ট্রিতে গিয়ে চেক করবেন। পোর্টালে ঢুকে বিলিং হিস্ট্রি নিচের দিকে যদি দেখেন সাবজেক্টগুলো অ্যাড হয়ে আছে, হ্যাঁ, টাকা উঠেছে, তাহলে বুঝবেন যে রেজিস্ট্রেশন হয়েছে। আর এখানে আরেকটা তথ্য দেওয়া উচিত, সেটা হলো যে অনেকেই, আমার মনে হচ্ছে যে কারো ওখানে 500 টাকা, 1,000, 2,000 টাকা উঠে আছে বিলিং হিস্ট্রি। সবাই মনে করছে ওইটাই বুঝি দিলে রেজিস্ট্রেশন হয়ে যাবে, এরকম। এটা তো আসলে আগের সেমিস্টারের পক্ষে। আগের সেমিস্টারে কেউ যদি 2,000 বাকি থাকে ওইটাই হবে, এখন ওইটা দিলে হবে না, ওইটা দিয়ে আরো 10,000 দিতে হবে। আর আপনার যখন রেজিস্ট্রেশন হবে তখন ওখানে দেখবেন 3টা কোর্সে প্রায় 19,000 টাকা ওখানে নতুন অ্যাড হবে। 3টা কোর্স যাদের 19,000, যাদের 2টা কোর্স তাদের 13-14,000 টাকা অ্যাড হবে রেজিস্ট্রেশন করার পরে, এবং ওখান থেকেই এই 10,000 মাইনাস হয়ে যাবে, কেটে যাবে। এই হচ্ছে ওভারঅল পরামর্শ। তারপরে কোনো প্রবলেম হলে আমাকে মেসেজ করবেন।